Hasalo Koileshor Hankor Hamanago, Koktumner Nibuskango, Koknaratani, Kevene Bodoni Ojama Kaza Montriokra, Manishar Saka. Tabuni Haste Hapuno Lukurok Puito Chawi, they was somebody woke up like Klake, Hino High Pemlock Zaknai, Lukuro Shek Project Money, Satok Pitok Klai Zakmani Bangnai, Abuni Bagay, Obahe Hapani Yokna Bagay Tansa, Pal Baksangai Shoy Mantani Bagay, Kolawa Onkore Joba Maklane. Jesugno laharo onkori choba khlayo asugno hapmani khorok hilingnai botebu saka hateo tabuk samungkri ajimungkri chamungni bial kwbangma thayono chamungni bial bai langma choka hnibo silchaka বামফ্রন্ট সরকার থাকার সময় 32টা ভাতা আমরা দিতাম তাতে দুটো ভাতা কেন্দ্রীয় সরকার বাকি 30টা রাজ্য সরকার 4,22,000 আমরা দেওয়ার ব্যবস্থা করেছি এখন নতুন সরকার এসে 50,000 লোকের ভাতা কেটে দিয়েছে কি কারণ কি অপরাধ কোনো ব্যাখ্যা নেই দেখা যাচ্ছে 80, 82, 85 বছরের মানুষ উপজাতীয় মানুষ তাদের বলছে আপনার স্কুল থেকে যে স্কুলে আপনি পড়াশোনা করেছেন সেখান থেকে অ্যাডমিট কার্ড অথবা আপনি যে ভর্তি হয়েছেন তার একটা কাগজ আনতে হবে যেখানে আপনার জন্মের তারিখ লেখা থাকবে তো ওরা বলছেন আরে কি কারণ আমি তো স্কুলই কোনোদিন করি আর আমি যে গ্রাম থেকে বড় হয়েছি সেই গ্রামে স্কুল ছিলই না আমি কোথেকে এগুলো নিই আগে তো আমাদের কাছে এরকম বলতো না আগে সরকার থাকার সময় বামফ্রন্ট সরকার থাকার সময় পঞ্চায়েতের কাছে গেলে তারা আমাদের একটা সার্টিফিকেট লিখে দিতেন স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এবং আমরা অনুমান করে আমাদের বয়সের কথা বলতাম তারা আমাদের চিনেন তারা আমাদের বয়সটা লিখে দিতেন তার উপর ভিত্তি করে আমাদেরকে ভাতা দেওয়া হতো বলে ওটা তো বামফ্রন্ট সরকার এখানে এটা তো বিজেপি সরকার কাজে আগের সরকার আগের মতো চলেছে আমরা তো এখন এগুলি করবো না এগুলি হবে না বলে বাতিল করে দিচ্ছে এবং পরিণামে যাদের ভাতা কাটা হয় তাদেরকে তো মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে স্টারভেশন চলছে অনেকেই এই ভাতা প্রাপক যারা বাতিল হলো তারা অনেকে ইতিমধ্যে দেহত্যাগ করেছে সিরিয়াস প্রবলেম তো এই পরিস্থিতি চলছে নতুন কোনো ভাতা এই সরকার আসার পর 50 বছর 50 মাসের তো আমরা পদার্পণ করলাম কোনো ভাতা কেউ পাচ্ছে না আর পুরনো ভাতা যারা এর মধ্যে কিছু কিছু পাচ্ছেন তারা প্রতি মাসে ভাতা প্রতি মাসে পাচ্ছেন 2 মাস 3 মাস পরে দিয়ে ভাতা পাচ্ছেন রেলের ক্ষেত্রে তাই হচ্ছে 2 মাস 3 মাস পর 5 দিন 7 দিন 10 দিন যা কাজ করেছেন সেই মজুরি টাকা তারা পাচ্ছেন তো এই পরিস্থিতিতে সোশ্যাল পেনশনের টাকা এই টাকা যখন ব্যাংক থেকে তুলতে যাচ্ছেন সেখানেও মন্ডলের লোকরা গিয়ে বসে থাকছে ওখান থেকে তারা হাওয়া বিস্তার করে টাকা চাইছে বয়স্করা বলছে বলছে কি আমরা 700, 800, 1000 টাকা পাই যদি আমাদের চলে না আপনাদের কি করে আমরা টাকা দেবো আমরা বাঁচবো কি করে কোনো কথা শুনতে কেউ না বলছে এগুলো না দিলে তো নাম কেটে দেবো পাবেন না এই অবস্থা চলছে এটা লুটের রাজত্ব চলছে আছে পুরো 7টা 59 আর ভিলেজ কমিটি আছে 32টা 32 আর লোকাল সেলফ গভর্নমেন্ট নগরের যেগুলো একটা আছে আপনার কুমারঘাটে আরেকটা আপনাদের কৈলাসহর তো দুটো জায়গায় আমরা আলাদা করে সভা করেছি একটা কুমারঘাট আরেকটা হচ্ছে কৈলাসহর কুমারঘাটে আমরা করেছি 1 তারিখ বিকেলবেলা কৈলাসহরে কালকে আমরা করেছি সন্ধ্যা এই যে এলাকাগুলোর কথা এখানে উল্লেখ করলাম এই এলাকায় যারা বসবাস করে জনগণের সাথে যাদের দেবীর সম্পর্ক আছে মানুষের যে সমস্যাগুলো দৈনন্দিন জ্বলন্ত সমস্যা এগুলো নিয়ে যারা মানুষকে সংগঠিত করে প্রশাসনের দৃষ্টিতে এনে সমস্যাগুলো সুরাহার জন্য অনবরত কাজ করার চেষ্টা করছেন নানা ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে এরকম লোকরা উপস্থিত হয়েছিলেন তাদের উত্থাপিত যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে একসাথে করে আমরা জেলা শাসকের কাছে যে স্মারকলিপি আজকে উপস্থিত করেছি তাতে আমরা এগুলো উল্লেখ করার চেষ্টা করেছি বিস্তৃত পরিসরে আমি যাব না যে স্মারকলিপি দেওয়া হয়েছে তার কপি আপনাদেরকে দেওয়া হবে আপনারা পাবেন মূল যে বিষয় কাজ নেই রোজগার হচ্ছে না তাতে খাদ্যের সমস্যা তৈরি হচ্ছে আমরা হাফ স্টারভেশন চলছে
কিছু কিছু জায়গায় মৃত্যুর ঘটনা আছে, কিন্তু এগুলো সব খবরে আসছে না। আমাদের বন্ধুরা যারা গ্রামে আছেন, যোগাযোগ রাখেন মানুষের সাথে, তাদের কাছে এই তথ্যগুলো আছে। কেন এরকম হচ্ছে? মূল কারণটা হচ্ছে রেগা ছিল গ্রামের মানুষের একটা নিশ্চিত আয়ের সুযোগ। নূতন সরকারটা আসার পর 18 মার্চের পর থেকে এই জায়গাটাতে প্রচন্ড রকম আক্রমণ নেমে এসছে। অরাজকতা চলছে, দুর্নীতি চলছে, বেআইনি কাজ চলছে। রেগার কাজ মেশিন ব্যবহার করা যায় না, মেশিন ব্যবহার হচ্ছে মধ্যরাত্রিতে ব্রজার ব্যবহার হচ্ছে, যাতে কেউ ছবি তুলে কমপ্লেন করতে না। তখন বিভিন্ন ব্লক থেকে নাম নিয়ে এসছে, সেই নামের তালিকাও ডিএমকে দেওয়া হয়েছে। ডিএম একটু বিস্ময় প্রকাশ করছেন। তো যে বিস্ময়টা প্রকাশ করছেন, এটা আমরাও বিস্মিত হচ্ছি। তবে এগুলো আপনি জানেন না, জানবেন না, এই ঘটনা চলছে, কেন জানবেন না? না, ঠিক আছে ঠিক আছে। এবং উনি তখন বললেন যে কি নাকি এনকোয়ারি করে, এনকোয়ারিতে দেখে যাদের নাম তুলবে তাদের বাড়িতে ছনের ঘর না অন্য ঘর। ওখানে দেখা যাচ্ছে তাদের ছনের ঘর না, ছনের ঘর না হলে তারা ধরে নিচ্ছে ধরে দালান ঘর, বলে এই ঘর বাতিল হচ্ছে। ডিএম আমাদের বলছেন, এরকম যখন দেখলাম তখন কিছু কিছু জায়গায় দেখছি একটা নিঃস্ব গরিব মানুষ পলিথিন দিয়ে ঘর করে কোনো মধ্যে বেঁচে আছে, ছনের ঘর না। এই যে কথাটা বলেছে তাকে ধরে নিয়েছে, তাহলে তার দালান আছে, কিন্তু সেদিন নিঃস্ব, ছনের ঘরে করার তার ক্ষমতা নাই। এটা বুঝবার চেষ্টা করলো না। তিনিই বলছেন, ডিএম আমাদের বলছেন প্রতিনিধির কাছে, যে সরকারের এই যে আইনটা, এই যে প্রভিশনটা, এটা ভুল, ত্রুটিপূর্ণ। আমরা তখন বললাম তাহলে আপনি প্রতিবাদ করুন, কেন্দ্রীয় সরকারকে বলুন, রাজ্য সরকারকে বলুন, এটা সংশোধন করার জন্য। চুপ করে আছেন, বলছেন না আমাদের দেখতে হবে। এই ঘটনাগুলি চলছে। আপনার দ্বিতীয় কিস্তির টাকা যখন তুলতে গেলেন, আবার মন্ডলের লোকরা বলছে যে আমাদের 10,000, 15,000, 20,000 টাকা দিতে হবে। কেন আপনাদের টাকা দেব? আপনাদের কেন টাকা দেব? বলে আমাদের টাকা না দিলে তো আপনি টাকা পাবেন না। বলে যেই টাকা দিয়ে ঘর তৈরি করতে দেওয়া হয়েছে 2011 বাজারে জিনিসপত্রের যা দরকার, সেই হিসেবে এখন আমরা 2022-এ করছি। এখন তো জিনিসের দাম অনেক বেড়ে গেছে, এই টাকায় তো হবে না। আমাদের তো জায়গা জমি বন্ধকে রাখতে হচ্ছে, মেয়ে, স্ত্রী, গয়না ইত্যাদি বন্ধক দিতে হচ্ছে। তা দিয়ে তারপরে এই টাকা মিলিয়ে কোনো মতো ঘর তৈরি করার কথা বলছি। আপনারা সে টাকা চাইছেন, আপনাদের টাকা যদি দেই তাহলে ঘরটা তৈরি হবে কি করে? ওদের দায় কি হয়, তাহলে পাবেন না। আর এটা যদি আবার এরপরে তৃতীয় কিস্তির টাকা পাবেন না, তা আপনি পাবেনই না। তাহলে কি করবো, বাঁচবো কি করে? বলে বাড়িতে গিয়ে পলিথিন দিয়ে নিজের উঠানে ঘর বানিয়ে সেখানে থাকবার চেষ্টা করেন। ওরা পরামর্শ দিচ্ছে। জনগণের রাস্তা নেই বলে আমরা আমাদের এই কথাগুলি বলতে বাধ্য হচ্ছি। এগুলো তো বিধানসভায় বলেছি আমরা, মন্ত্রীদের সঙ্গে আলাদা করে সাক্ষাৎকার করতে গিয়ে আমাদের লোকরা বলেছেন। মুখ্যমন্ত্রী যিনি এখন নাই দায়িত্ব, তার কাছেও 2-3বার গেছে আমাদের, 1-2বার আমিও গেছি। কথাবার্তা ভালো, কিন্তু কাজের কাছে কিছু করে একেবারে উল্টো পাল্টা। সরকার আর দুর্নীতি সমর্থক হয়ে গেছে, বেশি সুলভ সন্ত্রাস চলছে। তাহলে এই পরিস্থিতির মধ্যে এই সরকারটা থাকবে আর মানুষকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করবে, এটা মানুষকে আমরা বলেছি, আপনাদের মাধ্যমে আবারও বলছি। সব মানুষের সঙ্গে তো আমরা কথা বলতে পেরেছি, ঘটনা তা না। আপনাদের মাধ্যমে যারা জানবে তাদের কাছেও বলছি, যদি মনে করেন তাহলে আবার প্রতারিত হবে, আবার প্রতারিত হবে। এই সরকার তাকে ক্ষমতায় রেখে আপনাদের এই সমস্যার সমাধান হবে মনে করলে আপনি আপনার উপর নির্যাতন বাড়বে এবং এই লুণ্ঠন আরো বাড়বে। কাজে এই জায়গায় এই সরকারটা থেকে নিস্তার পাওয়ার জন্য যত দ্রুত সম্ভব আরো বেশি মানুষকে নিয়ে রাস্তায় আপনারা নামতে পারবেন, তত দ্রুত এই সরকারটা থেকে আপনারা রেহাই পাবেন। না হলে কিন্তু এই সমস্যাগুলো সমাধানে রাস্তা নেই। কিন্তু এর মধ্যেও প্রশাসনের উপর চাপ তো আমাদের রাখতে হবে, যতটা পারা যায়। আমাদের ন্যায্য দাবি, অন্যায্য কোনো দাবি না, এগুলো আদায় করার চেষ্টা আমাদের করতে হবে। এই হচ্ছে মূল কথা। এগুলো সবই হচ্ছে মন্ডলের লোকরা। ভিডিও তার ঘাড়ে কটা মাথা বললেই বদলি হয়ে যাচ্ছে,
বলার সাহসও নাই। মেরুদণ্ডহীন হলে যা হয়, কিছু কিছু লোক প্রতিবাদ করার চেষ্টা করছে, তাদেরকে কাজে বেশি দিন একটা জায়গায় রাখছে না। এখন এই যে কাণ্ড কারখানা হচ্ছে, তাতে আপনার মজুরির অর্ধেক পাচ্ছে, মেশিনের ভাড়া দিতে হয়, চুক্তিতে কাজ হলে পরে যারা কাজটা করছেন তাদেরকে পয়সা দিতে হয়। প্রকৃত শ্রমিক যাদের নামে এই কাজটা হচ্ছে, তারা আসলে অর্ধেকের বেশি মজুরি পায়। হিসেব দিচ্ছে আপনার ব্লকে গড়ে 55, 60, 65, 70 দিন কাজ। গ্রামের মানুষের বক্তব্য হচ্ছে, আমরা তো 20, 22, 25 দিনের বেশি কাজ করছি, এবং তাও পুরো মজুরি আমরা পাচ্ছি না। এবং মজুরি যখন আমরা তুলতে যাচ্ছি ব্যাংকে, তখন মন্ডলের লোকরা ওখানে বসে থেকে তার মধ্যে আবার থাবা বিস্তার করার চেষ্টা করছে। এই কাণ্ড ঘটনা চলছে। টুয়েবের ক্ষেত্রে তাই হচ্ছে ঘটনা। টুয়েবে তো যন্ত্র ব্যবহার করার প্রশ্ন নাই, কিন্তু 10 জন কাজ করলে পর 50 জনের নামে বিল হচ্ছে। 10 জন যারা কাজ করছেন, প্রকৃত কাজ করছেন, তারা পুরো মজুরি হাতে পাচ্ছেন না। এখানেও থাবা বিস্তার করা হচ্ছে, মন্ডলের লোকের করছে। নগর তারাই দখল করেছেন, ভোটমুক্ত হয়নি, কেমন না আপনারা জানেন। ফলে ভীষণ সমস্যায় মানুষ পড়েছে। বামপন্থী ফ্রন্ট সরকার যখন ছিল, তখন রেগা বা টুয়েপের উপর ভিত্তি করে মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে, ঘটনাগুলি বা না। সরকারের যে অন্যান্য উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত দপ্তরগুলো আছে, তাদেরকে ভিত্তি করে প্রচুর কাজ সেই সময় তৈরি হতো গ্রামে, নগরে। তার মধ্যে প্রধান ভূমিকা নিত পূর্ত দপ্তর, গ্রাম উন্নয়ন দপ্তর, কৃষি দপ্তর, আপনার বিদ্যুৎ দপ্তর, উপজাতি কল্যাণ দপ্তর, বন দপ্তর, আমি কয়েকটা নাম বললাম। এই পরিস্থিতিতে এই দপ্তরগুলোর কোনো কাজ নেই। বাজেটে কাকে ধরা আছে হয়তো, কিন্তু সেই টাকা কোথায় যাচ্ছে মানুষ বুঝতে পারছে না। এখন মানুষের কথা থেকে যেটা দেখা গেল, আপনাদের তো এই জেলায় প্রধান সড়কই বিধ্বস্ত, বিপর্যস্ত। 8 ঘন্টার রাস্তা কাভার করতে এখানে 1.5 ঘন্টা চলে যাচ্ছে। কালকে আপনার ধর্মনগর থেকে কৈলাসহর আসলাম, মাঝখানে এসে তো সন্দেহ তৈরি হয়ে গেল, কৈলাসহরে পৌঁছতে পারবো, পায়েরই হাঁটাচলা করা যায়, ভীষণ সমস্যা ছিল। তো এগুলো যদি ঠিকঠাক করতে হয়, তাহলে শ্রমিক লাগবে, গ্রামের লোক কাজ পেত, এতে মজুরি পেত। এখানে কাজ নেই, তারাও মজুরি পাচ্ছে না, কাজও হচ্ছে না, রাস্তাঘাট সারা যাচ্ছে। তারপরে যে সমস্যা, সেটা হচ্ছে বিদ্যুৎ। এটা আপনারা চাক্ষুষ করছেন, কৈলাসহর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বিদ্যুৎ চলে গেছে, চপলতা, এভরি নাও এন্ড দেন বিদ্যুৎ যাচ্ছে। আমরা ডিএম এর কাছে গেছিলাম, ডিএম বলছেন যে আমি তো এখন মানে পাওয়ারের মানে এসডির মতো আমাকে কাজ করতে হচ্ছে, প্রতিনিয়ত আমার কাছে ফোন আসে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতেন কিন্তু আমাদের কাছে, আপনারা এটা প্রত্যেক দিন এই অভিজ্ঞতার সম্মুখীন আপনার হচ্ছেন। বিদ্যুৎ না থাকলে পরে কি হয়, পানীয় জলের কল চলছে না, সেচের মেশিন চলছে না, হাসপাতালের কাজ করা যাচ্ছে না, ব্যাংকের কাজ হচ্ছে না, কারণ ওখানে তো এখন আপনার ইন্টারনেটের সমস্ত কাজকর্ম হয়, আদান প্রদান হয়। ফলে ধরুন সোশ্যাল পেনশনের টাকার জন্য সারাদিন বসে আছেন, যেহেতু পাওয়ার নাই, ইন্টারনেট কাজ করছে না, টাকা তুলতে পারছে না। রেলের কাছে কিন্তু তাই হচ্ছে, ব্যাংকের বন্ধুরা হাত জোর করে ক্ষমা চাইছেন, পারলাম না, আমাদের তো কিছু করার নেই, সারাদিন বসে আছি, কোনো কাজই আমরা করতে পারি না। এবং বিদ্যুৎ দপ্তর তো ত্রিপুরার মানে দপ্তরগুলির মধ্যে অন্যতম দপ্তর, যেটা দুর্নীতির পাশা সেখানে গেড়েছে। এবং বিদ্যুৎ দপ্তরটা কিন্তু বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়া হচ্ছে, বাইরের লোক এনেছে, তাদের পছন্দের লোক এনেছে, লুটপাট করছে, এবং কাজের কাজ কিছু হচ্ছে না। এই যে পাবলিক কল অফিস আছে, এগুলো কাজই করছে না, ফোন তুলে রেখে দিচ্ছে। আপনাদের এখানকারও অভিজ্ঞতা এটাই, মানুষ যখন কথা বলছিলেন, বিষয়গুলো তারা আমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছে।